প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস 1-এর শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা সম্পর্কে পড়ছিলাম। লাস্ট ক্লাসে আমরা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য কনসেন্ট্রেটেড লোড এবং কনসেন্ট্রেটেড মোমেন্ট কিভাবে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টে ইনফ্লুয়েন্স আনে সেই জিনিসটা আমরা দেখেছি। আজকে আমরা যে টপিকসটা দেখব এটাও সিম্পলি সাপোর্টেড বিম, বাট লোডিং প্যাটার্নটা ডিফারেন্ট। লোডিং প্যাটার্নটা হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা রেক্ট্যাঙ্গুলার লোড এবং তার সাথে কনসেন্ট্রেটেড লোডও আছে। তো আমরা প্রথমে একটু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সম্পর্কে জানার চেষ্টা করব। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা সাধারণত এভাবে মার্ক করা হয়, অর্থাৎ এই সিম্বলে আসলে দেওয়া হয়। অনেক সময় এই সিম্বলটাও প্রোভাইড করা হয়। এটা কিভাবে লেখা থাকে? এটা লেখা থাকে 20 কিলোনিউটন পার মিটার, অর্থাৎ 1 মিটারে 20 কিলোনিউটন লোড আছে। পুরোটাই একইভাবে আছে, এই জন্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বলা হচ্ছে বা রেক্ট্যাঙ্গুলার লোড বলা হচ্ছে। এটা ডিস্টেন্স যদি হয় 10 মিটার, তাহলে এখানে দেখো টোটাল লোড যেটা আছে সেটা হচ্ছে 20 ইন্টু 10। 20 ইউনিট হচ্ছে কিলোনিউটন পার মিটার, আর 10 হচ্ছে মিটার। মিটার মিটার কেটে এখানে 200 কিলোনিউটন লোড আছে। আরেকটা জিনিস আমাদের জানা প্রয়োজন যে সিজিটা কোথায় আছে। তো আমরা জানি যে এরকম যদি একটা রেক্ট্যাঙ্গেল হয় যার লেন্থটা হচ্ছে 10 মিটার, তাহলে তার সিজিটা ঠিক মাঝ বরাবর থাকে, অর্থাৎ 10/2 বা 5 মিটারে থাকে। তো এখানেও ঠিক একই, যত মিটার জুড়ে এই ডিস্ট্রিবিউটেড লোডটা থাকবে তার সিজিটা হবে সেই দূরত্বের মাঝ বরাবর। এটা কেন বললাম? এটা আমাদের দরকার আছে, কারণ আমরা যখন মোমেন্ট নিব কোনো একটা পয়েন্টে তখন কিন্তু ডিস্ট্রিবিউটেড লোডের থেকে ওই ডিস্টেন্সটা লাগবে। এখন ডিস্ট্রিবিউটেড লোড তো এখানে যদি আমি বলি এ থেকে বি পর্যন্ত আছে, তাহলে কিভাবে আমি লোডটাকে যে জায়গায় মোমেন্ট নিতে চাচ্ছি তার সাথে আমি ম্যাচ করাবো? ম্যাচ করাতে হবে যে এটার সিজি কোথায় আছে সেই জিনিসটা আমাকে বের করতে হবে। সিজিটা কোথায় আছে সেই ভ্যালুটা আমাকে বের করতে হবে। সেই সিজি থেকে ওই দূরত্বকে মাল্টিপ্লাই করে আমাকে আসলে ডিস্টেন্সটাকে দিয়ে আমি রিয়াকশানগুলোকে বের করব। তো আমরা সরাসরি প্রবলেমে চলে যাই। প্রবলেমে গেলেই তোমরা দেখতে পাবে। তো এই রেক্ট্যাঙ্গুলার লোড বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে কিন্তু বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। তোমরা যে বিল্ডিং ডিজাইন করবে সেই বিল্ডিং ডিজাইনে কিন্তু একটা বড় অংশ জুড়ে আসলে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা আছে। তো আমরা প্রবলেম যেটা করছি সেটা হচ্ছে 405 নাম্বার প্রবলেম। এখানে দেখো একটা সিম্পলি সাপোর্টেড বিম, এখানে একটা রোলার আছে এবং এখানে একটা হিঞ্জ আছে। এটার উপরে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পুরা অংশটা জুড়েই আছে এবং এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে। কনসেন্ট্রেটেড লোডের অ্যামাউন্ট হচ্ছে 80 কিলোনিউটন, আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের পরিমাণ 10 কিলোনিউটন পার মিটার। এই পয়েন্টটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 8 মিটার। এখন আমরা রিয়াকশানগুলো বসিয়ে দিব। এখানে একটাই রিয়াকশান আছে CY, এখানেও দুইটা আছে, একটা হচ্ছে AY, একটা হচ্ছে AX। এটা AX, এটা হচ্ছে AY। তাহলে দেখো এখন এই পুরা বিমটার মধ্যে আমাদের তিনটা আননোন আছে, একটা হচ্ছে AX, একটা AY, একটা CY। তো আমাদের হাতে ইকুয়েশনও আছে তিনটা। তো আমরা তিনটা ইকুয়েশন দিয়ে এই তিনটা আননোনকে খুব সহজেই সলভ করতে পারবো। ফার্স্ট আমরা যে ইকুয়েশনটা ব্যবহার করব, সামেশন অফ f অফ x সমান 0। এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ বলছি, তাহলে এখান থেকে দেখো বের করতে পারি ax সমান 0। সেকেন্ড যে ইকুয়েশনটা আমরা ব্যবহার করব, f অফ y সমান 0, আপওয়ার্ড ডিরেকশনকে আমরা বলছি পজিটিভ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেখো ay প্লাস cy মাইনাস 80 মাইনাস 10 ইন্টু 10 সমান 0। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি 10 হচ্ছে প্রথম যেটা এটা হচ্ছে ইন্টেন্সিটি, লোডের ইন্টেন্সিটি, ঘনত্ব বা মাত্রা কত সেটা আমরা বলছি। এই 10 হচ্ছে তার ডিস্টেন্স, কত ডিস্টেন্স জুড়ে সে আছে। তো প্রথমটা হচ্ছে ইউনিট কিলোনিউটন পার মিটার, অর্থাৎ 10 কিলোনিউটন পার মিটার লোড আছে 10 মিটার জুড়ে, অর্থাৎ 1 মিটারে আছে 10 কিলোনিউটন, 10 মিটারে আছে 100 কিলোনিউটন।
তো এখান থেকে আমরা যেটা পাই ay প্লাস cy সমান সমান 180, তো ইকুয়েশন নাম্বার 1। এবার সামেশন অফ মোমেন্ট আমরা যদি নিই সি পয়েন্টের অ্যাবাউটে ইকুয়ালস টু 0, আমরা ক্লকওয়াইজকে পজিটিভ বলছি। তাহলে প্রথমে আসো টা ঘোরাচ্ছে কোন দিকে আমরা সেটা দেখি। দেখো টা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে ay ইন্টু 10, এরপর 80 কিলো নিউটন যেটা আছে দেখো এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, মাইনাস 80 ইন্টু 8। এবার দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা আছে তার সিজি আমরা যদি ধরি এখানে সে, তাহলে তার টোটাল লোডটা আসলে ইমাজিনারি টোটাল লোডটা, এই যে আমরা একটা কার্ভ লাইন দিয়ে দেখিয়েছি, ইমাজিনারি যে লোডটা সেটা এই জায়গায় কাজ করছে, তাহলে এটাও সি পয়েন্টের রেসপেক্টে দেখো এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে মাইনাস টোটাল লোড 10 ইন্টু 10 এবং ডিস্টেন্স সি পয়েন্ট থেকে ডিস্টেন্স হলো 10/2, কারণ রেক্ট্যাঙ্গুলার লোড এটা ঠিক মিড পয়েন্টে কাজ করছে। তাহলে দেখো এটা আরেকবার বলি আমরা, এটা হচ্ছে লোডের ইন্টেন্সিটি, এরপরে এটা হলো যতটুকু ডিস্টেন্স জুড়ে আছে, এরপরে হচ্ছে আর্ম তার বাহু, অর্থাৎ যে পয়েন্টে মোমেন্ট নিতে যাচ্ছি সেখান থেকে তার ডিস্টেন্স কত সেটা। তো এখানে আমি যদি দেখি 10ay সমান সমান আসলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 1140, তাহলে এখান থেকে আমি ay পেতে পারি 1140 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 114। এটা যেহেতু পজিটিভ এসেছে তার মানে আমি যে ডিরেকশনটা ধরেছিলাম সেই ডিরেকশনটা ঠিক আছে। এখন এই ay ভ্যালুটা আমি যদি এই 1 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে এখান থেকে দেখো cy টা আমি পেতে পারি, cy সমান সমান 180 মাইনাস 114, দ্যাট ইজ 66 কিলো নিউটন, এবং এটাও যেহেতু পজিটিভ এসেছে তার মানে আমি বলতে পারি এটা আপওয়ার্ড ডিরেকশনে আছে। এবার আমরা একটু চেক করব, আমি মোমেন্ট নিতে চাচ্ছি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে ফার্স্ট আমি 80 কিলো নিউটন যদি নিই, তাহলে দেখো এটা ঘোরাচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে 80 ইন্টু 2, এরপরে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডও দেখো ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে প্লাস 10 ইন্টু 10 ইন্টু 10/2, দেন cy টা ঘোরাচ্ছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, মাইনাস cy ইন্টু 10 সমান 0। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো 10 cy সমান সমান আসে আমার 660, তো cy সমান সমান আসে 660/10, দ্যাট ইজ 66। তো দেখো আগেও আমার cy সমান সমান এসেছিল 66, তাহলে এখান থেকে আমি চেক করে দেখলাম যে আমি যেটা বের করেছি সেই বের করাটা সঠিক আছে। এবার আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কাজে চলে যাব। দেখি এখানে আমরা ভ্যালুগুলো আগে বসিয়ে দিই, এবং যেটা বলেছিলাম যে যতগুলা লোড আছে বা সাপোর্ট আছে সব জায়গা থেকে আমাদের একটা করে লাইন ভার্টিক্যালি ডাউনের দিকে আমাদের ড্র করতে হবে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য। এই যে আমি প্রথমে এটা টেনে আনলাম, এখানে দেখো একটা লোড আছে কনসেন্ট্রেটেড, তাহলে এখানেও একটা লাইন ড্র করলাম, আর কোনো লোড নাই, ডিস্ট্রিবিউটেড লোড পুরোটা, দেন আমি এখান থেকে এটা ড্র করলাম। তো ফার্স্ট আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো, এটা দিলাম, এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটার ইউনিট হচ্ছে কিলো নিউটন, আমি কিলো নিউটন লিখে ফেললাম। তো আমাদের প্রথম সাইন ধরতে হবে, তো আমরা ধরি সাধারণত উপরের দিকে যেটা সেটাকে আমরা পজিটিভ বলি, এই সাইন ধরে আমরা কাজ শুরু করি। তো প্রথমে আমার ay এর যে ভ্যালুটা ছিল 114 এবং cy এর ভ্যালু ছিল 66, প্রথমে 114 পরিমাণ এটা উপরে উঠে যাবে 114। এবার দেখো আমি কোন দিকে যাব, আগের বার যেটা হয়েছিল অর্থাৎ আমি এখানে লিখি পজিটিভ 114। এখন আমি যে পর্যন্ত আমার লোড একই রকম থাকবে ততটুকু জায়গা আমি একবারে নিব, যেমন এ থেকে দেখো বি আছে এবং সি, বিতে দেখো আরেকটা লোড আছে, তার মানে কি বিতে যে লোডের প্যাটার্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এ থেকে বি পর্যন্ত নিব। তো এটা হচ্ছে আমার এ পয়েন্টের ভ্যালু, এ থেকে বি পর্যন্ত যদি আমি বলি তাহলে দেখো এখানে লোড আছে 10 ইন্টু এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার, 2 দিলাম এবং এটা কাজ করছে নিচের দিকে, এই জন্য মাইনাস দিলাম। তাহলে দেখো এই ভ্যালুটা কি, এই যে এতটুকু জায়গায় কত লোড আছে 10 কিলো নিউটন পার মিটার, কয় মিটার জুড়ে আছে
2 মিটার, এই জন্য 10 ইন্টু 2। আর মাইনাস দিলাম কেন? যেহেতু লোডটা নিচের দিকে কাজ করছে। তো এখানে আমি যে বিয়োগ করলে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 94 প্লাস 94, এই ভ্যালুটা আমি এখান থেকে পাই। তো আমরা এখান থেকে 114 থেকে যে নেমে আসলাম 94-এ। এবার দেখো এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে বি পয়েন্টে, -80 করলাম, তাহলে আমি এখানে পেলাম +14, অর্থাৎ এটা আমি এখান থেকে পেয়ে গেলাম। তো আমি আরও নিচে নামলাম, এই যে 14-এ আমি এসে দাঁড়ালাম। এবার দেখো যেটা হয়েছে যে বি থেকে সি এর মধ্যে আর কোনো লোড নাই, বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব, আমি এখানে এই পয়েন্টগুলো একটু মুছে দিচ্ছি, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। এখন দেখো বি থেকে সি এই জায়গার মধ্যে কিন্তু আর কোনো লোডিং নাই, পুরাটাই হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে আমি লিখবো বি থেকে সি, এটা কত মিটার? 8 মিটার, প্রত্যেক মিটারে 10 করে আছে, -10 ইন্টু 8, এটা করলে দেখো আসে -66, অর্থাৎ এখানে -66। এবার দেখো লাইনটা হবে কিরকম? লাইনটা হবে এখান থেকে ইনক্লাইন্ড একটা লাইন 66। এবার দেখো সি পয়েন্টে আসে +66 আছে, তাহলে এটা 0 হয়ে গেল, এখান থেকে সোজা এই উপরে উঠে এটা 0 হয়ে গেল। এখানে দেখো একটু ডিফারেন্ট, আমরা আগে যেটা করেছিলাম কনসেন্ট্রেটেড লোড ছিল বলে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে সোজা হরাইজন্টাল লাইন ছিল এবং সেই অনুযায়ী চলে গিয়েছিল। এখন যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড হলে এবার একটা নোট লেখো যে ডিস্ট্রিবিউটেড লোড যদি হয় তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ডিস্ট্রিবিউটেড লোড যদি হয় তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে 1 ডিগ্রি এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে 2 ডিগ্রি। শেয়ার ফোর্সের সাথে আসলে এক্স গুণ হলে বেন্ডিং মোমেন্ট হয়, এই জন্য অলওয়েজ এটা 1 ডিগ্রি বেশি থাকে। তো যদি ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে খেয়াল রাখবে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অলওয়েজ 1 ডিগ্রি এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসলে অলওয়েজ 2 ডিগ্রি। কারণ কি? কারণও সিম্পল, এই ডিস্ট্রিবিউটেড লোডের ইউনিটের দিকে দেখলেই খেয়াল করতে পারবে যে 10 কিলোনিউটন পার মিটার, প্রতি মিটারেই কিন্তু সে বাড়ছে। ফলে মিটারে যেহেতু চেঞ্জ হচ্ছে এই জন্য এটা হরাইজন্টাল থাকার, এরকম জিরো লাইন থাকার কোনো সম্ভাবনা নাই, এটা ইনক্লাইন লাইন অর্থাৎ 1 ডিগ্রির একটা লাইন তৈরি করবে। এটা আরেকবার দেখি আমরা। প্রথমে এ ওয়াই এ 114 আছে, আমরা সেটা আপওয়ার্ড আছে, পজিটিভ দিলাম। দেন এ থেকে বি পর্যন্ত নেগেটিভ, কারণ সে নিচের দিকে ডিরেকশনে কাজ করছে 2 মিটার, সেটা বসালাম। এরপর একটা কনসেন্ট্রেটেড লোড আছে সেটা মাইনাস করলাম, করলে আমার আসে +14, এখানে এসেছে। দেন বি থেকে সি তে গেলাম 8 মিটার ইন্টু 10 কিলোনিউটন পার মিটার, সেখান থেকে আমি পাই -66। দেন আমি এইখানের যে রিয়াকশন ফোর্স আছে 66 সেটা অ্যাড করে আমি এখান থেকে এই ডিস্টেন্সটা মানে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকা শেষ করলাম। তো এখানে দেখো এটা আমার একটা এরিয়া, এখানে আরেকটা এরিয়া তৈরি হয়েছে, এখানে কিন্তু আরেকটা এরিয়া তৈরি হয়েছে। এটা পজিটিভ এরিয়া, এটাও পজিটিভ, বাট এই এরিয়াটা হচ্ছে নেগেটিভ। এখন দেখো এই এরিয়াটা বের করতে গেলে অবশ্যই আমার এই ডিস্টেন্সটা লাগবে এবং এই এরিয়াটা বের করতে গেলে অবশ্যই আমার এই ডিস্টেন্সটা লাগবে। এখন এই ডিস্টেন্সটা কিভাবে বের করব? এই ডিস্টেন্স বের করা খুব সহজ, এটা দেখে নাও। এখানে যে অর্ডিনেট আছে এই অর্ডিনেটকে আমি এখানেই লিখছি x সমান সমান 14। এখানে যে অর্ডিনেট আছে সেটাকে লোডের ইন্টেন্সিটি দিয়ে ভাগ দিতে হবে 10, তাহলে এটা হবে 1.4, আর x প্রাইম যেটা আছে 66 ডিভাইডেড বাই 10 দ্যাট ইজ 6.6, অর্থাৎ এটা হবে 6.6, এটা হবে 1.4। ইকুয়েশনটা কি? ডিস্টেন্সের ইকুয়েশন হলো x সমান অর্ডিনেট, অর্থাৎ তুমি যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম করছো তার অর্ডিনেট কার? শেয়ার ফোর্স ডায়াগ্রামের, ডিভাইডেড বাই লোড ইন্টেন্সিটি, লোডের ইন্টেন্সিটি অর্থাৎ কিলোনিউটন পার মিটার, পাউন্ড পার ফিট, এই ধরনের ভ্যালু। তাহলে আমি অর্ডিনেটকে ওই লোডের ইন্টেন্সিটি দিয়ে ভাগ করলে আমি আসলে ডিস্টেন্সটা পেয়ে যাব। এবং কেন পাবো সেটাও খুব সহজ কথা, আমার এখানে 14 লোড আছে আর এখানে ইন্টেন্সিটি এত, তার মানে 10 কিলোনিউটন লোড পেতে গেলে আমার যেতে হয় আসলে 1 মিটার। 1 কিলোনিউটন লোড পেতে গেলে আমার যেতে হবে 1/10 মিটার, আর 14 কিলোনিউটন লোড পেতে গেলে আমার যেতে হবে 14/10, দ্যাট ইজ 1.4 মিটার। জাস্ট সিম্পল ক্যালকুলেশন।
সেটাই আমরা ম্যাথমেটিক্যাল ফর্ম দিয়েছি যে অর্ডিনেট ডিভাইডেড বাই লোড ইন্টেন্সিটি। এটা দিলেই আমি আসলে ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে দেখো এখন আমরা তিনটা যে এরিয়া আমাদের হলো সেই তিনটা এরিয়ার কিন্তু আমরা ডিস্টেন্সগুলো এখান থেকে পেয়ে গিয়েছি। এখন এই তিনটা এরিয়া আমাদের আসলে বের করতে হবে, দেন আমরা এটার থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারবো। তাহলে আমরা যদি প্রথমে এই তিনটা এরিয়া বের করি, প্রথমে আসো A1 এরিয়া যদি বের করি, A1 এটা পজিটিভ এরিয়া এবং এটা একটা ট্রাপিজয়েড। ট্রাপিজিয়ামের সূত্র নিশ্চয়ই মনে আছে, হাফ 114 প্লাস 94 ইন্টু ডিস্টেন্স। তো এখানে ক্যালকুলেট করলে আসে এটা প্লাস 208। এরপরে আসো A2 সমান এটাও পজিটিভ, হাফ ইন্টু 1.4 ইন্টু 14, দ্যাটস ইকুয়ালস টু পজিটিভ 9.8। দেন A3 সমান সমান মাইনাস, এটা নেগেটিভ, হাফ ইন্টু 6.6 ইন্টু 66, দ্যাট ইজ মাইনাস 217.8। এবার আমরা এখানে একটা লাইন ড্র করলাম যেটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিলোনিউটন মিটার। এখন দেখো এই লাইনে আমি প্রথম যে এরিয়াটা আছে সেই এরিয়াটা বসাবো। এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে শেয়ার ফোর্স যখন ইন্টারসেক্ট করবে এই বরাবর কিন্তু আমাকে একটা লাইন ড্র করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা জানি যে যেখানে শেয়ার জিরো সেখানে কিন্তু মোমেন্টটা ম্যাক্সিমাম আছে। তো তাহলে তো ওই জায়গার অর্ডিনেটটা আমার জানতে হবে। এই জন্য আমি এখানে একটা ডট লাইনতে আবার আরেকটা নতুন সাবলাইন তৈরি করব, যেটা শেয়ার ফোর্সে ছিল না, বাট বেন্ডিং মোমেন্টে এই লাইনটা চলে আসবে। যে কোনো সময় যদি শেয়ার ফোর্স কোনোভাবে লাইনকে ক্রস করে যায় এবং ওখানে যদি দাগ না থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা দাগ দিয়ে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে ওইটার ইম্প্যাক্টটা আনতে হবে। তো প্রথমে আমার জিরো ছিল এবং প্রথম যে অংশটা A1, অর্থাৎ এ থেকে বিতে যখনই যাব তাহলে আমার আসছে প্লাস 208, অর্থাৎ আমি প্রথমে পেলাম প্লাস 208। আমি এটা এখন আঁকছি না, এটাকে বসিয়ে রাখি 208। এরপরে দেখো বি থেকে এই যে এই অংশটুকু, এই যে ছোট এরিয়াটা, এটা আমি যোগ আকারে আছে 9.8, তাহলে আমি পাই 217.8, অর্থাৎ আমি আরেকটা পয়েন্টে গেলাম এখান থেকে 217.8। এরপরে যে এরিয়াটা আছে মাইনাস 217.8, দ্যাটস ইকুয়ালস টু 0, অর্থাৎ আমি এখানে এসে পৌঁছে যাব। এখন আমি যেটা বলেছিলাম যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন 1 ডিগ্রি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু কার্ভ হবে। এই যে দেখো কার্ভ আঁকছি, অর্থাৎ এটা একটা 2 ডিগ্রি কার্ভ হবে। এটার গায়ে তোমাকে লিখতে হবে 2 ডিগ্রি কার্ভ। অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রামের সাথে যেহেতু এক্স একটা মাল্টিপ্লিকেশন আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম যত ডিগ্রি হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তার থেকে 1 ডিগ্রি বেশি হবে। তো এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়েছে 1 ডিগ্রি, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ডেফিনেটলি 2 ডিগ্রি হবে। তাহলে আমরা পয়েন্টগুলো বের করে দেন এটা যোগ করব। এখন দেখো যেখানে শেয়ারটা 0 হয়েছিল সেখানেই দেখো মোমেন্টটা ম্যাক্সিমাম এসেছে, অর্থাৎ ডেঞ্জারাস পয়েন্টটা। সেই কারণে কিন্তু আমি এখানে একটা ডটেড করেছি, তা নাহলে কিন্তু আমি আসলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারতাম না। তো এখানে কি দেখা যাচ্ছে, পুরোটাই পজিটিভ বেন্ডিং মোমেন্ট। পজিটিভ বেন্ডিং মোমেন্ট হওয়ার অর্থ পুরো স্টিলটাই আসলে ম্যাক্সিমাম স্টিলটাই, মানে এই স্টিলের জন্য যে পরিমাণ, এই মোমেন্টের জন্য যে পরিমাণ স্টিল লাগবে সম্পূর্ণটাই নিচে আসবে। কারণ পজিটিভ হওয়ার অর্থ এরকম, এখানে কম্প্রেশন, এখানে টেনশন। টেনশন ফেসে আমাকে পুরো স্টিলটাই দিতে হবে। তো এই হলো আমাদের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে এই কার্ভটা যে আমরা এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ যে কার্ভটা এঁকেছি, বাট কার্ভটা তো নিচ দিয়েও যেতে পারতো। এই যে এইটা আমি উপর দিক দিয়ে এঁকেছি, অর্থাৎ আমি আসলে কার্ভটা এঁকেছি এইভাবে, এখানে আছে এই, বাট আমরা তো চিন্তা করতে পারি যে কার্ভটা এভাবেও যেতে পারতো। এখন আমরা দেখবো আসলে কার্ভটা কোন দিক দিয়ে যাবে, কারণ এটা বলার পরে আমি একটা কনক্লুশনে আসবো। কনক্লুশনে আসার আগে আমি তোমাদের প্রমাণ দিতে চাই গাণিতিকভাবে যে আসলে আমি যে কনক্লুশনটা ড্র করব সেটা ঠিক আছে। সেটার জন্য আমি গাণিতিকভাবে তোমাদের আগে প্রমাণ দিয়ে তারপরে আমি যেই কথাটা বলবো যে আসলে কখন এটা কোন দিক দিয়ে যাবে সেটা আমরা একটা একটা সামারি আকারে মনে রাখবো যে আসলে কোন সময় কোন দিক দিয়ে যাবে। তো এখানে যদি 0 হয় আর এটা মনে করো 208, এটা কত মিটার দূরে? এটা হচ্ছে 2 মিটার দূরে 208। আমি এটার সাথে এটা যোগ করে দিলাম,
যোগ করে দেওয়ার পরে আমি 1 মিটারে একটা অংশ নিলাম, 1 মিটার, এখান থেকে 1 মিটার দূরে। তো এটা যদি 208 হয়, এটা হওয়ার কথা 104। এখন আমি যে কথাটা বলছি এটা কেয়ারফুলি শোনো, সেটা হচ্ছে যদি এই জায়গায় মোমেন্টের ভ্যালু 104 অপেক্ষা বেশি হয় তাহলে কার্ভটা অবশ্যই এটার উপর দিক দিয়ে যাবে, আর যদি 104 এর থেকে কম হয় তাহলে কার্ভটা অবশ্যই নিচের দিক দিয়ে যাবে। আবার কি বলছি দেখো, আমার যে পয়েন্টটা এখান থেকে যে টপ পয়েন্টটা সেটা আমি পেয়েছি 208। তো আমি এটাকে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম, সেই ট্রায়াঙ্গেলের অংশ ধরে এখান থেকে 1 মিটার দূরে আমি একটা পয়েন্ট নিলাম। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে যদি 208 হয় তাহলে 1 মিটার দূরের পয়েন্টটা হবে 104। এটা যদি এখান থেকে আসলে এখানেও যদি দেখায়, আমি এইভাবে যদি যোগ করি তাহলে এটা হওয়ার কথা 104। এখানে কত মিটারে? 1 মিটার দূরে। এখন আমার আসল মোমেন্ট যদি 104 এর থেকে বেশি থাকে তাহলে এই কার্ভটা যাবে উপর দিয়ে, আর 104 থেকে যদি কম থাকে তাহলে এই কার্ভটা যাবে নিচ দিয়ে। ক্লিয়ার? এখন আমরা দেখব আসলে কি আছে। আমি এখানের ছবিটার থেকে কেটে নিব, অর্থাৎ 1 মিটার আমি এই যে কেটে নিলাম, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে আমার, আর এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আছে 114। এখন আমার এখানে মোমেন্ট দরকার, তাহলে মোমেন্ট সমান 114 ইন্টু 1, এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, আমি পজিটিভ দিলাম, মাইনাস এখানে আমি এখান থেকে এটা ছিল 10 কিলো নিউটন পার মিটার, মাইনাস 10 ইন্টু 1 মিটার যেহেতু এটা, ইন্টু 1 ইন্টু ডিস্টেন্সটা হলো 1/2। তাহলে এখানে দেখো 114 মাইনাস 5, দ্যাট ইজ 109। 104 অপেক্ষা বেশি, দ্যাট মিনস আমার এই লাইনটাই এক্স্যাক্ট লাইন এবং এটা উপর দিয়ে যাবে। তাহলে কিভাবে আমরা প্রমাণ করলাম যে এই জায়গায় আমি একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে এখানে একটা মোমেন্ট বের করলাম, মোমেন্টের ভ্যালু আসে এই ফোর্স ইন্টু ডিস্টেন্স, দেন এই ফোর্সের জন্য যে মোমেন্টটা এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এটা এন্টি ক্লকওয়াইজ, এটা মাইনাস, এটা প্লাস, আমি পেলাম ফাইনালি 109। তো 109 104 থেকে যেহেতু বেশি তাহলে এই লাইনটা উপর দিয়ে যাবে, যদি কম আসতো তাহলে নিচ দিয়ে যেত। এবার আসলে আমি একটা কনক্লুশনে যেতে চাচ্ছি, সেই কনক্লুশনটা হলো আমরা যদি লোডটাকে রেইন মানে বৃষ্টি মনে করি, বৃষ্টি রেইন হিসাবে যদি লোডটাকে আমরা কনসিডার করি তাহলে কার্ভটা হবে ছাতার মতো, আমব্রেলা। অর্থাৎ বৃষ্টিতে আমরা ছাতা খুলি না, ছাতাটা তো অবশ্যই এইভাবেই আমরা খুলি, তো বৃষ্টির এগেনস্টে ছাতা, যেমন এখান থেকে দেখো লোডগুলা নিচে কাজ করছে, তাহলে কার্ভ কিন্তু অলওয়েজ এই যে এরকম ছাতার মতো হবে, কার্ভ অলওয়েজ ছাতার মতো হবে। দেখো এখানে 3টা কার্ভ এঁকেছি, 3টাই ছাতার মতো, এই যে ছাতা, দেন এগেইন ছাতা, এবং তার পরের অংশটাও ছাতার মতো কাজ করবে। অর্থাৎ লোড যদি হয় আমার বৃষ্টি তাহলে কার্ভটা হবে ছাতা, এটা মনে রাখবে। সেটা আমি কিন্তু তোমাদের এখানে প্রমাণ করে দেখালাম। আরও একটা প্রমাণ আমরা করব, তাহলে তোমাদের একেবারে তোমরা নিশ্চিন্ত হয়ে যাবে। এখানে 217কে আমরা এখান থেকে ধরবো, দেখি ওইটা প্রমাণ করা যায় কিনা। যে 217 যে পয়েন্টটা আছে, আমরা সেই পয়েন্টটাকে এখানে চিন্তা করলাম, সে এটা এখানে আছে 217.8, এটা আমার ছিল পুরাটা আমার 8 মিটার, সরি 6.6 মিটার পুরোটা। আমি একটা পয়েন্টকে আরবিটারিলি কনসিডার করলাম 2 মিটার দূরে, এখান থেকে 2 মিটার দূরে। তাহলে 2 মিটার দূরে যদি হয়, অর্ডিনেট ডিভাইডেড বাই 217.8 ইকুয়ালস টু 2/6.6। এখান থেকে আমি ওয়াই ভ্যালুটা বের করতে পারি। ওয়াই বের করলে আমি দেখব যে এখানের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা হচ্ছে 66 এখানে আসে। এখন আমি এখানে যে লোডগুলো আছে সেটা ড্র করছি। দেখো এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আছে 66, আর এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে এরকম, এটা হচ্ছে আমার 2 মিটার। আমি যদি মোমেন্ট বের করি, দেখো 66 এটা ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, আর এটা ঘোরাচ্ছে, সরি 66 ঘোরাচ্ছে এন্টি ক্লকওয়াইজ, আর এই লোডটা ঘোরাচ্ছে ক্লকওয়াইজ। তাহলে 66 ইন্টু 2 মাইনাস, এটা ছিল 10 কিলো নিউটন পার মিটার, 10 ইন্টু 2 ইন্টু 2/2। তো এখানে যে ভ্যালুটা আসে 112, অর্থাৎ এই ভ্যালুটা আসে 112। তো আমার এখানে ভ্যালু আছে 66, তাহলে 112 মানে কি অবশ্যই উপর দিয়েই যাবে, এই যে 66 এর চেয়ে বড় 112, তাহলে এটা উপর দিয়ে যাবে। তো এই জন্য দেখো কার্ভটা এদিক দিয়ে গিয়েছে।
তাহলে আমি দুইটা প্রমাণ করে দেখালাম যে এটা আসলে এইভাবেই যাবে। তাহলে কনক্লুশনটা কি? কনক্লুশন হলো যদি লোডটা হয় বৃষ্টির মতো, তাহলে এই যে কার্ভটা হবে সেই কার্ভটা হবে ছাতার মতো। এখন যদি লোড নিচ থেকে থাকতো, যদি এরকম কোনো সময় লোড আসে তাহলে কি ঘটবে? আমরা এরকম প্রবলেমও দেখবো। এরকম যদি লোড থাকে তাহলে কার্ভটা কিন্তু এরকম হবে। এটা খেয়াল রাখতে হবে তোমাদের কার্ভটা, কারণ এটা যদি বৃষ্টি হয় তাহলে ছাতা তো এদিকেই খুলতে হবে। এখন তুমি যদি ছাতা এদিকে খোলো, নট রাইট, কারণ বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে, তুমি ছাতা উল্টা দিকে খুলে আছো। ছাতা খুলতে হবে বৃষ্টির এগেনস্টে। এটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে। তোমরা এই জিনিসটাকে খাতার মধ্যে অবশ্যই লিখে রেখেছো এবং এটা মার্ক করে রাখবে, যাতে তোমরা ভবিষ্যতে এই জিনিসটা তোমরা ব্যবহার করতে পারো এবং ব্যবহার করে সুবিধাটা পেতে পারবে। কার্ভটা একদম মানে নিশ্চিন্তভাবে তুমি একদম সঠিক কার্ভটা ড্র করতে পারবে। এবার আমরা আরেকটা প্রবলেম দেখব, প্রবলেম নাম্বার 407। সেখানেও এই ধরনের ডিস্ট্রিবিউটেড লোডই আছে। দেখি আমরা সেখানে কিভাবে করা হয়। এই প্রবলেমটার সাথে এটার পার্থক্য হলো যে এখানে ডিস্ট্রিবিউটেড লোডটা পুরাটা বিম জুড়ে ছিল। এখন আমরা যে প্রবলেমটা করতে যাচ্ছি সেখানে আসলে ডিস্ট্রিবিউটেড লোডটা পুরা বিম জুড়ে নাই, কিছুটা অংশ জুড়ে আসলে ডিস্ট্রিবিউটেড লোডটা কাজ করছে। তো তখন আমরা দেখি যে আসলে তখন কোনো পার্থক্য আসে কিনা বা কনসেপ্টে কোনো চেঞ্জ আসে কিনা। 407 প্রবলেম নাম্বার। দেখো এটাও সিম্পলি সাপোর্টেড বিম, এ পাশে আছে আমাদের রোলার এবং এই যে জায়গাটা এখানে আছে আমাদের হিঞ্জ এবং এটার ঠিক মাঝ বরাবর কিছু অংশ জুড়ে আসলে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে। এই ডিস্ট্রিবিউটেড লোডের অ্যামাউন্ট হলো 30 কিলোনিউটন পার মিটার ডিস্ট্রিবিউটেড লোড এবং এই ডিস্টেন্সগুলো দেওয়া আছে। এই ডিস্টেন্সগুলো হচ্ছে প্রথমটা 3 মিটার, তারপরে 2 মিটার, দেন 1 মিটার। এগুলার নাম নোটেশন দেওয়া আছে এ, বি, সি অ্যান্ড ডি। আমরা জানি এখানে একটাই ফোর্স কাজ করে, এটা হচ্ছে ডিওয়াই। এখানে দুইটা ফোর্স কাজ করবে, একটা হচ্ছে এ ওয়াই এবং আরেকটা হচ্ছে এ এক্স। তো এখন যদি আমরা আমাদের যেগুলো ব্যবহার করেছি আগে, সামেশন অফ এফ অফ এক্স সমান 0, এদিকটা পজিটিভ, তাহলে আমরা লিখতে পারি যে এ এক্স সমান সমান 0। এবার হচ্ছে সামেশন অফ এফ অফ ওয়াই সমান সমান 0, আপওয়ার্ড পজিটিভ, তাহলে আমি লিখতে পারি এ ওয়াই প্লাস ডিওয়াই মাইনাস 30 ইন্টু 2 দ্যাটস ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এ ওয়াই প্লাস ডিওয়াই ইকুয়ালস টু 60। এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম 1। এবার আমরা মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ডি সমান 0, ক্লকওয়াইজ পজিটিভ। তো এ ওয়াইটা প্রথমে দেখো ঘোরাচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে আমি লিখলাম এ ওয়াই ইন্টু 6 এবং এটার আগে পজিটিভ। এবার এইটা দেখতে হবে যে এই লোডের সিজি কোথায়, আমাকে সেটা বের করতে হবে। এই যে আমি টোটাল লোডটা দিলাম, এটা কোন দিকে ঘোরাচ্ছে আগে সেটা দেখি। এটা দেখো এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে মাইনাস বসবে। এবার টোটাল লোড কত আছে সেটা বের করব। 30 কয় মিটার জুড়ে আছে? 2 মিটার, তাহলে 30 ইন্টু 2। ডি পয়েন্ট থেকে এটা সিজির দূরত্ব কত? সি পয়েন্ট থেকে দেখো সিজির দূরত্ব 2/2, ঠিক কিনা? 1 মিটার। সি পয়েন্ট থেকে এটা দূরত্ব মাঝখানে আছে 2 মিটারের, সেই জন্য 2/2। তাহলে আমি দেখো এইভাবে লিখবো 2/2 প্লাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এখান থেকে এই 1 আছে প্লাস 2/2। এখান থেকে আমি পাই 6ay সমান সমান 120। তো ay সমান সমান আমি পাই 120/6, দ্যাট ইজ 20। এবং পজিটিভ যেহেতু এসেছে তার মানে এটা আপওয়ার্ড ডিরেকশনে আছে, যেহেতু পজিটিভ অ্যান্সারটা এসেছে। এখন ay এর মানটা এখানে বসালে আমি পাই dy সমান 60 মাইনাস ay, দ্যাট ইজ 60 মাইনাস 20, দ্যাট ইজ 40। তাহলে dy এর ভ্যালুটা আমি পাই 40 আর ay এর ভ্যালুটা আমি পাই 20। এটা আমরা চেক করতে পারি। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট a সমান 0, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমি এখানে মোমেন্ট নিচ্ছি, ডিওয়াইটা দেখো আমার এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে ডিওয়াই এটা মাইনাস ইন্টু 6 আর এটা দেখো এখন ক্লকওয়াইজ ঘোরাচ্ছে এই যে, তাহলে আমি প্লাস টোটাল লোড 30 ইন্টু 2 ইন্টু এখান থেকে এটার দূরত্ব আছে 3,
আর নিচে আছে 2/2-তে। সবসময় যেটা করবা যে সে নিচে কোথায় আছে সেটাকে আগে 2 দিয়ে ভাগ করে ফেলবা, সেটা হচ্ছে তার অরিজিনাল অংশ। এবার যদি লেফট থেকে নাও তাহলে এখান থেকে এর প্রান্তের দূরত্বটা বের করবা, আর রাইট থেকে নিলে এখান থেকে এর প্রান্তের দূরত্বটা বের করবে। এটা খুব সহজ জিনিস, তুমি যদি এভাবে মনে রাখো। প্রথমে করবা কি, এটাকে অর্ধেক করে ফেলবা, ডিস্টেন্সটাকে অর্ধেক করলেই কিন্তু ও কোথায় কাজ করছে সেটা পাওয়া যাবে। এন্ড থেকে, প্রান্ত থেকে সে কোথায় কাজ করছে, এ প্রান্ত থেকেও 2/2, এ প্রান্ত থেকেও 2/2। এবার এই প্রান্তের দূরত্ব এখান থেকে এটা আমাদের বের করলেই কাজটা হয়ে যাবে। এত সমান 0, এখানে 6dy সমান সমান আমাদের আছে 240, দ্যাট ইজ dy সমান সমান 240 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ 40। এটা যা ছিল তাই। এটাও দেখো dy সমান 40 এসেছিল, এখানেও dy সমান 40 এসেছে, অর্থাৎ আমরা প্রমাণ করে দেখলাম যে এই অংশটা ঠিক আছে। এবার আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। দেখি এবার এখানে আমরা কিভাবে আঁকবো। দেখো প্রথম যে কাজটা আমাদের সেটা হচ্ছে আমরা যেই জায়গায় রিয়াকশন আছে বা লোডের শুরু অথবা শেষ, সেই জায়গায় আমরা আগে ডটেড লাইন দিয়ে দেবো। এই যে দেখো ডটেড লাইন দিলাম এখানে একটা, এই যে এখানে লোডে শুরু হয়েছে এই জন্য এখানে গেল, লোডে শেষ হয়েছে এখানে গেল, এবং এখানে একটা রিয়াকশন আছে এই জন্য আমরা এখানে দিলাম। এই ভ্যালুটা আমরা পেয়েছি 20, আর এই ভ্যালুটা আমরা পেয়েছি 40। এবার তোমরা একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য একটা হরাইজন্টাল লাইন দাও। শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে কিলো নিউটন। এবার আমরা যদি দেখি প্রথমে এ পয়েন্টে, যেটা এ পয়েন্টে দেখো একটা লোড আছে, সেটা হচ্ছে 20 কিলো নিউটন। কোন দিকে কাজ করছে? উপরের দিকে। আমরা যেটা ধরি সেটা হচ্ছে আপওয়ার্ড পজিটিভ। তাহলে এটা যেহেতু উপরের দিকে কাজ করছে এ পয়েন্টে, তাহলে আমরা এটা লিখতে পারি +20। এ পয়েন্টে আমরা গেলাম +20। দেন এ থেকে বি, এখানে আসলে কোনো লোড নাই, তাহলে এ থেকে বি 0 আমি লিখলাম, তাহলে আমরা পেলাম +20, অর্থাৎ এখান থেকে হরাইজন্টালি চলে যাব যেহেতু কোনো লোড নাই। এবার বি থেকে সি দেখো এখানে লোড আছে, সেটা নিচের দিকে কাজ করছে, দ্যাট মিনস -30 × 2, দ্যাট ইজ -40। তাহলে শুরুটা হবে বিতে, শেষটা হবে সিতে। তাহলে এখানে 20 হলে সিতে যে হবে 40। শুরুটা দেখো বিতে আছে +20, আর শেষটা হবে সিতে যে হবে -40। তাহলে আমি -40 বসালাম। এবার দেখো সি থেকে ডি কোনো লোড নাই, সিডি এই জন্য 0, দ্যাট ইজ -40 থেকে যাবে, এই -40 চলে গেল। এবার দেখো ডিতে যেটা আছে +40, দ্যাট ইজ 0, এই যে +40 হয়ে এটা 0 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার A1, এটা A2, এটা A3, এটা A4। এখানে দেখো আবার সেই প্রবলেমটা তৈরি হয়েছে, এখানে একটা মাঝখান দিয়ে একটা ইন্টারসেকশন হয়ে গিয়েছে, ফলে আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম। তো x সমান আমি যেটা বলেছিলাম আগের বার, x সমান হচ্ছে 20/10, দ্যাট ইজ 2, আর x প্রাইম সমান ওই পাশে আছে 40 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 4, তাহলে এটা হচ্ছে 4। খুব সহজ। দেখো যেই অর্ডিনেট আছে সেটাকে আমি লোডের ইন্টেন্সিটিতে, সরি আমি এটা 10 দিয়ে ভাগ করে ফেলেছি, এটা আসলে 30 ছিল, ভুল হয়েছে, একটু ঠিক করে নাও। এটা আগের প্রবলেমে 10 ছিল, ওইটার হিসাবে হয়তো লিখে ফেলেছি। এটা হচ্ছে 30 দিয়ে ডিভাইড, তাহলে এটা হচ্ছে 0.666, আর এটা আসে আমাদের 1.333। একটা আসে 0.666 এবং আরেকটা আসে 1.333। তাহলে এখানে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, এটা আগে লিখে ফেলেছিলাম, একটু ঠিক করে নাও। এটা হচ্ছে 0.666, এটা হচ্ছে 1.333। তো এবার দেখো আমি এরিয়াগুলো বের করতে পারবো। এবার আমি এরিয়াগুলো বের করে ফেলি। A1 যে এরিয়াটা আছে, প্রথমে দেখো এখানে সমস্যা নাই, এটা একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া A1, এবং এটা পজিটিভ আছে, পজিটিভ 20 × 3, দ্যাট ইজ +60। এরপরে আসো A2 সমান সমান, এটাও পজিটিভ, হাফ ইন্টু 0.666 × 20, দ্যাটস ইকুয়ালস টু, এটা আসে যেটা, এটা হচ্ছে পজিটিভ 6.67। এরপরে আসে A3, সেটার এরিয়া হচ্ছে
হাফ ইন্টু 1.33 ইন্টু 40, এটার ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে -26.67। এরপরে যেটা আসছে A4, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা -40 ইন্টু 1, দ্যাট ইজ -40। তাহলে চারটা এরিয়া আমরা বের করে ফেললাম। এবার আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, যার জন্য আমরা একটা লাইন ড্র করি। এটা হচ্ছে BMD, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটার ইউনিট হচ্ছে কিলো নিউটন মিটার। তাহলে প্রথমে দেখো এখান থেকে শুরু 0 দিয়ে আর শেষটা হয়েছে এই লাইন বরাবর, অর্থাৎ এই অংশটুকু প্রথম যে আমার অংশটা 1 নম্বর অংশ। তাহলে এখানে দেওয়া আছে দেখো +60, তার মানে এটা +60-তে যাবে, 0 থেকে এটা যাবে +60-তে। এবার দেখো এই যে এখানে যেহেতু ইন্টারসেক্ট করেছে, আগেই বলেছিলাম যে এখান থেকে একটা লাইন আমাকে ড্র করতে হবে। সেকেন্ড যে এরিয়াটা, এই যে 2 নম্বর এরিয়া, সেটা আমি এখানে বসাই, সেটা হচ্ছে +6.67। তাহলে আমি পাচ্ছি 66.67 পজিটিভ। তাহলে আরো উপরে উঠে গেলাম আমি, যেহেতু এটা হচ্ছে আমার 60 আর এটা হচ্ছে 66.67। এরপরে 3 নাম্বার এরিয়া যেটা আছে, এই যে থার্ড, এটা এই যে 3 নাম্বার যেটা A3 বলেছি, এটা আমি বাদ দিব, -26.67। তাহলে আসে দেখো +40। তাহলে এখন আমি নিচে নেমে আসলাম, +40। তারপরে ফোর্থ যে এরিয়াটা আছে দেখো, এই যে -40, তাহলে -40 করলে এটা 0 হয়ে গেল, অর্থাৎ আমি এই জায়গায় চলে আসলাম। এখন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন 0 ডিগ্রি, যে এটা কিন্তু 0 ডিগ্রি, তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 1 ডিগ্রি, এই যে 1 ডিগ্রি। এরপরে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন 1 ডিগ্রি, এই যে এই জায়গায় 1 ডিগ্রি, এখানেও 1 ডিগ্রি, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তখন 2 ডিগ্রি, যে 2 ডিগ্রি, দেন এটাও 2 ডিগ্রি। তারপরে আবার দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম 0 ডিগ্রি, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 1 ডিগ্রি। এটা দেখো কম্বিনেশন আছে, আবার খেয়াল করো। প্রথমে শেয়ার ফোর্স ডায়াগ্রাম 0 ডিগ্রি, এই জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 1 ডিগ্রি। এরপরে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম 1 ডিগ্রি, এই জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 2 ডিগ্রি। এরপরেও এটা 1 ডিগ্রি, এই জন্য এটাও 2 ডিগ্রি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এরপরে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম 0 ডিগ্রি, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 1 ডিগ্রি। এবং এখানেও দেখা যাচ্ছে যে পুরা বেন্ডিং মোমেন্টটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তো পজিটিভ বেন্ডিং মোমেন্ট অর্থ হলো, আমরা বারবার বলছি এই জন্য, যে এই ধরনের শেপ, কম্প্রেশন, টেনশন, দ্যাট মিনস স্টিল যেটা বসবে সম্পূর্ণ স্টিলটাই নিচের অংশকে কভার করে সে বসবে। এখানে দেখো আমরা একটা জিনিস মোটামুটি আইডিয়াতে এসে গেল, যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে কিন্তু সেটা পজিটিভ বেন্ডিং মোমেন্টই আসে। অর্থাৎ একটা বিম যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে সেটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট আসে, এবং তার রেইনফোর্সমেন্টটা আসলে নিচে বসে, মেইন রেইনফোর্সমেন্ট, টেনশন জোন যেহেতু নিচের দিকে, আর উপরে যেহেতু কম্প্রেশন, সেটা নেওয়ার জন্য কনক্রিট আসলে যথেষ্ট সেটা সেভাবে নেয়। তো আজকের লেকচারে আমরা তাহলে যেটা দেখলাম সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে ড্র করতে হয়, সেটার সিজি কোথায় আছে, সেই সিজি থেকে মোমেন্টের দূরত্ব কত, সেই জিনিসটাও বের করা শিখলাম। এর সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম যে কার্ভ যেটা আঁকবো সেই কার্ভটা কত ডিগ্রি হবে, সেটা 2 ডিগ্রি, এবং এই কার্ভটা কোন দিক দিয়ে যাবে, দ্যাট মিনস এটা কি উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে। তো আমরা সেটা 2টা পয়েন্টে প্রমাণ করে দেখালাম যে লোড যেটা থাকে সেটা একটা বৃষ্টির মতো, এবং কার্ভটা অলওয়েজ হবে ছাতার মতো। আমাদের লোডগুলো যেহেতু উপর থেকে আছে, দেখো কার্ভটা কিন্তু ছাতার মতোই কাজ করছে। এই জিনিসটা দিয়ে তুমি কিন্তু যত স্ট্রাকচারাল অ্যানালাইসিস আছে সেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার সময় কার্ভের শেপটাকে কিন্তু তুমি সঠিকভাবে প্লেস করতে পারবে। তো এই ছিল আজকের পড়ানোর টপিকস। আশা করি তোমরা সকলেই টপিকসটা বুঝতে পেরেছ, এবং আশা করি এখান থেকে দেখে তোমরা এই ধরনের আরও যে প্রবলেমগুলো আছে এক্সারসাইজে, সেই প্রবলেমগুলো করার চেষ্টা করবে, এবং আশা করি তোমরা এটা যদি বুঝে থাকো তাহলে ওই প্রবলেমগুলো সবগুলো সমাধান করতে পারবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।